বিএনপি নির্বাচিত হলে জাতীয় সরকার গঠনের ঘোষণা তারেক রহমানের। বিএনপিকে নিয়ে নতুন অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পুলিশকে নির্দেশ প্রধান উপদেষ্টার। ডক্টর ইউনূসের সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু কাল। যুক্তরাষ্ট্রের 9টি ফ্ল্যাট সহ অবৈধ সম্পদ, সাবেক এমপি গোলাপের বিরুদ্ধে দুদকের মামলা। আইএফআইসি ব্যাংকে 60,000 কোটি টাকা আত্মসাৎ সালমান এফ রহমানের। খিলক্ষেতে 6 বছরের শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে, আলাদা দুটি মামলা। আহত ধর্ষকের পুলিশ প্রহরায় চিকিৎসা চলছে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের ঘোষণা দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দু একটি রাজনৈতিক দল ইদানিং নির্বাচন নিয়ে ভিন্ন মনোভাব এবং নানান কথাবার্তা বলে পলাতক মাফিয়াদের উত্থান ত্বরান্বিত করেছে। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে অংশ নেন বাংলাদেশ খেলাফতে মজলিস, জামায়াতে ইসলামী, এলডিপি, গণ অধিকার পরিষদ, নতুন দল, জাতীয় নাগরিক পার্টি সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা। ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলগুলোর মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য ঐকমত্য জরুরি। রাজনৈতিক দলের সিদ্ধান্তের ভিন্নতার কারণে পলাতক ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেন তিনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তাদের কর্মপদ্ধতি নিয়ে সুস্পষ্ট রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা। বিএনপি নির্বাচিত হলে সমমনা সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের বিষয়টি আবারও পরিষ্কার করেন তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করবে, যা অতীতেও আমরা জাতির সামনে কমিট করেছি। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান, গণতান্ত্রিকামী জনগণের প্রতি আহ্বান, বীর জনতার গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তে রঞ্জিত রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এখনো। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না ইনশাল্লাহ। এর আগে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতন হলেও বিএনপিকে নিয়ে এখন নতুন করে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই এবং সেই জন্যই আমরা বারবার করে বলেছি, এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন। আমরা দ্রুত নির্বাচনের কথা বলছি, দ্রুত নির্বাচনের কথা আমরা পরিষ্কার করে বলছি এই জন্য, কিন্তু ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রযুক্তিমূলক পাল্টাপাল্টি তৈরি করতে পারি। সাধারণ মানুষের জীবনযাপন ও জনদুর্ভোগ কমানোর দিকে সরকারকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সময় ঐক্যের কথা বলেছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। বিএনপির ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন। উপদেষ্টা মহোদয় একটা স্পষ্ট ধারণা দিয়েছেন
আমরা আশা করি এটাকে উদ্দেশ্য করে তিনি বাকি কর্মসূচিও দেবেন। তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমরা যদি ধরেই নিই নির্বাচন ডিসেম্বরে হবে, তাহলে তার এই বক্তব্যটা সঠিক রেখে নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউলগুলি ডিক্লেয়ার করা যথাসময়ে। তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে মাঠে নেমে পড়বে, প্রস্তুতি গ্রহণ করবে। বিভিন্ন জায়গায় যে অশান্তি, অবিশ্বাস, বিশৃঙ্খলা কাজ করছে, এগুলি অনেকাংশে হ্রাস পাবে। সংস্কার যা আমাদের জন্য এখন প্রয়োজন সেটা করতে হবে। প্রয়োজন গণতন্ত্রের, প্রয়োজন একটা গ্রহণযোগ্য নির্বাচনের। সবাই খুব খুশি মনে ভোট দিতে পারবে, সবাই যেরকম ভোট দেবে সেরকম করেই গণনা হবে এবং সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে যারা জিতবেন তারা সরকার গঠন করবে। তো আমরা মনে করি যে বাংলাদেশের এখন যে পরিবেশ পরিস্থিতি রয়েছে আমাদের মধ্যে সেই রাজনৈতিক ঐক্যটা থাকবে। এবং কারণ আমি আগেও যেটা বললাম, রাজনৈতিক ঐক্যের অভাব হলে সেখানে অরাজনৈতিক শক্তি, এবং আমরা জানি যে আমাদের সামরিক বেসামরিক আমলাতন্ত্র রয়েছে, আমাদের লুটেরা মাফিয়ারা রয়েছে এবং বৈদেশিক ষড়যন্ত্রকারী বিভিন্ন পরাশক্তি রয়েছে। এবং বাংলাদেশে দীর্ঘদিন নতজানু পররাষ্ট্রনীতির আন্ডারে বাংলাদেশকে রাখার চেষ্টা করেছে বিগত সরকার। তো আমরা সামনের বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে, সেটাই আমাদের প্রত্যাশা। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পুলিশের বিভিন্ন সমস্যার সমাধানে কী করা যেতে পারে তা নিয়ে বুধবার প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের সঙ্গে এক সভায় প্রধান উপদেষ্টা নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে পুলিশ সদস্যদের কল্যাণে বেশ কিছু বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর মধ্যে ঝুঁকি ভাতায় প্রচলিত সিলিং তুলে দেয়া, পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনা, পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ ৭০ ভাগের নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা, ভাড়াকৃত ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা, পুলিশের এসআই ও এএসআইদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা। প্রধান উপদেষ্টা বলেন, কর্ম সম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের পারফরমেন্স অপেক্ষাকৃত কম তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাপ্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। সেনাবাহিনী প্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন এবং সুপারিশ, বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও এবং অন্যান্য পদবী সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা এবং অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সংস্কার নিয়ে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার এলডিপির সঙ্গে সংলাপে বসবে ঐকমত্য কমিশন। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন তারা। কমিশন বলছে, সংস্কার ছাড়া নির্বাচন দিলে সুফল মিলবে না, আর স্বল্প আকারে সংস্কার হলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব। প্রতিবেদন থাকছে ওবায়দুল্লাহ মামুনের। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ খাতে সংস্কার কার্যক্রম শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধান সংস্কার, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন সহ মোট 11টি কমিশন আলাদাভাবে তাদের সংস্কার প্রস্তাব তুলে ধরেন। পরে 12 ফেব্রুয়ারি গঠিত হয় 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার কমিশনের 166টি সুপারিশের উপর মতামত চাওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে। 18 মার্চ পর্যন্ত 38টি রাজনৈতিক দলের মধ্যে 15টি দল তাদের মতামত উপস্থাপন করেছে। কমিশন বলছে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেলে আলোচনা দ্রুত অগ্রগতি পাবে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাবে।
হাসিনার মতো দানব যেন আবার আমাদের উপর এসে জেঁকে বসতে না পারে তা নিশ্চিত করা। হাসিনা তো আর আকাশ থেকে পড়ে নাই। হাসিনা তো একটা কতগুলো নিয়ম নীতি পদ্ধতি প্রতিষ্ঠান তাকে দানবে পরিণত করেছে। তো এগুলো যদি পরিবর্তন না করা হয় তাহলে আবারও স্বৈরাচারের পুনরুত্থানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই কমিশনের মেয়াদ হচ্ছে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত। আমি যেটা বারবার বলেছি সেটা হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে এই মেয়াদের মধ্যে এটা সম্পন্ন করা। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাওয়া গেলে আলোচনা দ্রুততার সাথে অগ্রসর হলে আমরা তার আগেই সম্পন্ন করব। কতটুকু সংস্কার দরকার এটি নির্ভর করছে সংলাপের উপর। একটি সুষ্ঠু প্রতিযোগিতামূলক নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মাঝে সহায়কের ভূমিকা পালন করবে কমিশন। স্বল্প আকারের সংস্কার হয় তাহলে ডিসেম্বরের নির্বাচন হবে। যদি রাজনৈতিক দলগুলো চান যে আরও বেশি আকারের বড় কাঠামোগত পরিবর্তন, তার জন্য খানিকটা সময় তো লাগতে পারে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, সবাই রাজনীতিবিদরা চায়, এদেশের নাগরিকরা চায়, আমরাও চাই। এবং আমাদের ভূমিকাটা হলো সহায়কের ভূমিকা, যাতে রাজনীতিবিদরা আলাপ আলোচনার মাধ্যমে একটা ঐক্যমত্যে পৌঁছে। সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে স্বৈরাচার বিরোধী ঐক্য গড়ে উঠবে দাবি করে রাজনৈতিক দলগুলো বলছে, জরুরি সংস্কার আর জুলাই হত্যাকাণ্ডের যেসব ঘটনার প্রমাণ আছে সেগুলোর বিচার করেই নির্বাচন সম্ভব। দুইটা বড় বিষয় তাদের মাঝে আছে। একটা হচ্ছে সংস্কার, আরেকটা হচ্ছে যে এই ফ্যাসিবাদের বিচার ব্যবস্থা। এখন বিচার তারা কতটুকু করবে, কারণ বিচার তো 15-16 বছরের 20 বছরের একটা গুণ খুনের বিচারের ব্যাপার আছে। যেন আমরা বলছি যে ইমিডিয়েট যেগুলোর প্রমাণ আছে, এই হত্যা করেছে, তথ্য প্রমাণ আছে, এই বিচারগুলোকে প্রায়োরিটি দেয়া, আর বাকি যেগুলো সে বিচারগুলোর প্রসেস শুরু করা। নির্ধারিত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করা হয়েছে। শুনানি হতে পারে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সূত্র আজ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে হাইকোর্টের বিচারপতি AK মাসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছিলেন। 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার 2টি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। পর্যবেক্ষণে হাইকোর্ট জানায় মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেয়া হয়েছে। নিজের ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে 7,000 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন IFIC ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান। এ ঘটনায় ব্যাংকটির DMD সহ 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে যুক্তরাষ্ট্রের 9টি ফ্ল্যাট সহ অবৈধ সম্পদের প্রমাণ মেলায় সাবেক MP আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। রিপোর্ট করছেন ফারুক বাবু। 2015 সালে IFIC ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নেন সালমান এফ রহমান। সহসভাপতির চেয়ারে বসান ছেলে শায়ান এফ রহমানকে। বাবা ছেলে মিলে অস্তিত্বহীন নানা প্রতিষ্ঠান খুলে ঋণ নেন IFIC ব্যাংক থেকে, যা বিনিয়োগ করা হতো বেক্সিমকো গ্রুপে। এভাবে কাগজে প্রতিষ্ঠানের নামে 2,335 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সালমান এফ রহমানের বিরুদ্ধে। দুদকের অন্য একটি নথির তথ্য অনুযায়ী 14টি কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে IFIC ব্যাংক থেকে আত্মসাৎ করা হয় 7,129 কোটি টাকা। সালমান এফ রহমান 2022 থেকে 2024 সালে সবচেয়ে বেশি টাকা আত্মসাৎ করেন IFIC ব্যাংক থেকে। এই ঘটনায় ব্যাংকটির DMD শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। IFIC ব্যাংক PLC কর্তৃক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে 2,375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই অনুসন্ধানটা রয়েছে এবং এই অনুসন্ধান সংক্রান্তে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাট সহ 68 কোটি টাকার অবৈধ সম্পদ ও 97 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে
9টি ফ্ল্যাট ও বাড়ি সহ অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 1092 কোটি টাকার আত্মসাৎ মামলায় 20 জনকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। পুলিশের ওপর হামলা এবং শিশু ধর্ষণের ঘটনায় খিলক্ষেত থানায় আলাদা দুটি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 3 জনকে, পাকড়াও করা হয়েছে মামলার ধর্ষক জান মিয়াকে। বর্তমানে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে ধর্ষকের। এদিকে 6 বছরের শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রিপোর্ট করছেন এস.এম. ফয়েজ। রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ফরেনসিক পরীক্ষায়ও মিলেছে নির্যাতনের আলামত। স্বজনেরা জানান, খেলার সময় ডেকে নিয়ে ধর্ষণ করা হয় 6 বছরের শিশুটিকে। বলতেছে, আম্মু আমারে জান বাসায় নিয়ে গেছে। আমি কার বাসায়? কোয়ার রুমের ভিতরে আমার সিঁড়ি থেকে টাইনা উঠাই নিয়ে গেছে, নিয়ে দরজা লাগাই দিচ্ছে। লাগানোর পরে মুখ চাপা ধরছে। ধরার পরে নাকি আমাকে কি হয়েছে, আমার খারাপ কাজ হয়েছে। কি খারাপ কাজ বলো? পরে তো আমি বুঝতে পারছি। পারার পরে দৌড় দিয়া পরে আমি ওর গার্জেনের কাছে গেছি, মানে ওর মামা খালা ওদেরকে বলছি। বলার পরে আমি বলছি আমি কিন্তু হসপিটালে নিয়ে যাব। আমার অনেক উপকার হয়েছে, আপনারা দোয়া করেন আমার মেয়েটা যেন সুস্থ হয়। যে ট্রিটমেন্টের দায়িত্ব নিছে তাদের জন্যও দোয়া করি আমি। সেও জন্য তারেক মামা, আরও ভাই আছে অনেকে, তারেক রহমান ভাই, আরও ভাই আছে, সবার জন্য আমি দোয়া করি। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করেন। 17 বছরে সরকারি জরিপ অনুসারে 17 বছরে 40,000 লোক ধর্ষিত হয়েছে, যেটা সারা বাংলাদেশে যদি আপনার সরকারিভাবে ছাড়া আপনি বেসরকারিভাবে দেখেন সেটা 40 লক্ষকে ছাড়িয়ে গিয়েছে। সেই ধর্ষকটা হচ্ছে এখন আবার মাথাচাড়া দিয়ে উঠছে, যাতে আইন শৃঙ্খলা মানে শক্ত অবস্থানে না থাকার কারণে এই ধর্ষকরা বারবার সুযোগ পেয়ে যাচ্ছে। ধর্ষণ ও পুলিশের উপর হামলার ঘটনায় আলাদা 2টি মামলা হয়েছে। দর্শনকারীকে যখন নিয়ে আসা ধরছে তখন আওয়ামী লীগের স্বৈরাচারী খুনি হাসিনার কিছু গুন্ডা বাহিনী পুলিশের উপর মানে এমন আক্রমণ করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং আওয়ামী লীগের সাথে আরও কিছু মানে আমজনতা মিল্লা পুলিশকে মানে এমন রক্তাক্ত করছে। অনেক লোকজন জমায়েত হয়ে রাস্তা ব্লক দিয়ে গাড়ি আটকায় ফেলছে। উভয় পক্ষ থেকে 2 পাশ থেকে লোক আসছে, গাড়ি মাঝখানে পড়ছে। এরা গাড়িতে উঠে গাড়ি ভাঙচুর করছে, আমাদের পুলিশ সদস্যদেরকে মারপিট করছে, গ্লাস ভাঙে ফেলছে, গাড়িটার ওই সামনের উইন্ডশিল্ড পুরাটা ভাঙছে। এর আগে মঙ্গলবার রাতে ধর্ষক জান মিয়াকে আটকের খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক পর্যায়ে খিলক্ষেত এলাকায় উত্তেজিত জনতা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। পরে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় তারা। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা 2 সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, একজন উপদেষ্টার প্ররোচনায় প্রশাসন ব্যাপক ঘুষ বাণিজ্যের মধ্য দিয়ে প্রশাসক নিয়োগ করতে চায়। এই অভিযোগ যদি সত্য হয় তাহলে তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে না। জনগণ তাদেরকে একদিনের জন্য অফিসে বসতে দেবে না। দুপুরে রাজধানীর শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত 31 দফা কর্মশালায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। একজন উপদেষ্টা তার নেতৃত্বে অথবা তার প্ররোচনায় এরকম একটি সংবাদ এসেছে যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির 129টি ওয়ার্ডে তারা প্রশাসক বসাতে চাচ্ছে এবং সেখানে ব্যাপক বাণিজ্য ঘুষ বাণিজ্যের মাধ্যমে তাদের মনোনীত ব্যক্তিদেরকে কাউন্সিলর পদে প্রশাসক হিসাবে মনোনয়ন করার চেষ্টা চলছে। তো এইটি যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো মিথ্যা সংবাদের কোনো ভিত্তি নাই। কিন্তু যদি এটা সত্য হয়ে থাকে, আমি আজকের এই কর্মশালা থেকে হুঁশিয়ারি দিতে চাই যে এটা কিন্তু কোনোভাবে তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে না। যদি জনগণের বিরুদ্ধে গিয়ে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের চেতনা ছিল তার বিপক্ষে গিয়ে যদি এখন খুনি হাসিনা যেভাবে মনোনয়ন বাণিজ্য করে অযোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছে, সংসদে নিয়েছে, মেয়র বানিয়েছে,
মন্ত্রী বানিয়েছে, একই কাজ যদি এখন করা হয় সেটা কিন্তু বাংলাদেশ এখন ঢাকা শহরের জনগণ মেনে নিবে না। তাদেরকে কিন্তু জনগণ অফিসে একদিনের জন্য বসতে দিবে না, এটা আমি পরিষ্কারভাবে বার্তা দিতে চাই। মূল্যস্ফীতি হ্রাস টানা ও নতুন কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জকে সামনে রেখে আগামী অর্থ বছরের জন্য বাস্তবমুখী বাজেট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। বৈঠকে গণমাধ্যমের প্রতিনিধিরা করমুক্ত আয়সীমা বাড়িয়ে 5 লাখ টাকা করার পাশাপাশি কৃষিখাতে ভর্তুকি বাড়ানোর প্রস্তাব দেন। সেই সঙ্গে গণমাধ্যমের আয় বৃদ্ধিতে সরকারি পৃষ্ঠপোষকতা এবং নীতি সহায়তার সুপারিশ করেন। টিসিবির মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো সহ সামাজিক নিরাপত্তার আওতাভোগীদের ভাতা বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন আলোচকরা। জবাবে অর্থ উপদেষ্টা জানান, এবার বাজেটের আকার অহেতুক বড় করা হবে না। বলেন, অন্তর্বর্তী সরকার এমন বাজেট দেবে যা পরবর্তী নির্বাচিত সরকার এসে ছুঁড়ে ফেলতে না পারে। উপদেষ্টা আরও জানান, এবারের বাজেটে কথার ফুলঝুরি থাকছে না। নতুন বাজেটে এনবিআর এর সংস্কার ও অনিয়ম দুর্নীতি কমানোর টার্গেট থাকবে বলে উল্লেখ করেছেন তিনি। নানা স্বাদের বাহারি রকমের দেশি বিদেশি ইফতার আয়োজন করেছে রাজধানী ধানমন্ডি রেস্টুরেন্টগুলো। আরেবিয়ান খ্যাপসা, মাটন গ্লাসি পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান, পাকিস্তানি সহ মধ্যপ্রাচ্যের ইফতারের স্বাদও। এই সকল রেস্টুরেন্টগুলো রমজানকে সামনে রেখে ডিনার আর লাঞ্চের পাশাপাশি ইফতারেও রাখছে বাফেট। ক্রেতাদের স্বাদ আর রুচির বিষয়টিকে মাথায় রেখে ইফতার আয়োজন করে থাকে হোটেল রেস্টুরেন্টগুলো। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। ধানমন্ডির প্রতিটি রেস্টুরেন্টে রমজানের ইফতারে রাখছে স্পেশাল বাফেট আয়োজন, দিচ্ছে নানা রকম অফারও। ইন্ডিয়ান, আরাবিয়ান খাবার সহ থাকছে দেশের ট্র্যাডিশনাল ইফতার আইটেমও। আরাবিয়ান ও মধ্যপ্রাচ্যের জনপ্রিয় খাবার খেফসা নিয়ে এসেছে ধানমন্ডির বাফেট এম্পোরিয়াম। থাকছে মাটন গ্লেসি, বিফ মেজবানি, চিকেন তান্দুরি, চিকেন সাসলিক সহ নানা ধরনের চিকেন আইটেম। প্রতিটি খাবারে বৈচিত্র্য আনার চেষ্টা থাকে তাদের। আমাদের এখানে ব্যতিক্রম কিছু ইফতার আইটেম আছে, যেমন বিফ কাচ্চি, চিকেন খাপসা রাইস, মাটন গ্লেসি, এবং আমরা এই পর্যন্ত ভালো রিভিউ পাচ্ছি। সো সেই থেকে আমরা আর কি এইটুকু আশা করতে পারি এবং ভালো বলতে পারি যে আমাদের বাফেটটা একটু ডিফারেন্ট। ইফতারে চিকেন কর্ন স্যুপ, থাই স্যুপ, স্বাস্থ্য সচেতনদের জন্য থাকছে ক্যাসোনাট সালাদ, চাইনিজ আইটেম, থাকছে নানা স্বাদের মিষ্টান্ন। রোজাদারদের জন্য স্বাদের ভিন্নতা আনতে থাকছে লাইভ গ্রিল চিকেন, সামুদ্রিক মাছের বারবিকিউ ফিশ। চেষ্টা করি স্বাস্থ্যসম্মত যে খাবারটা দেওয়ার জন্য। তো স্বাস্থ্যসম্মত খাবারটা দিতে গেলে আমাদের ভালো তেলটাই দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের বাজারের ভালো তেলটা আমরা ব্যবহার করি, যার কারণে খাবারটা যেন আমাদের ভালো হয়। এরপর গ্রিল চিকেন আছে, এরপরে ফিশ বারবিকিউ আছে, এরপর সাসলিক আছে, এরপরে মাটন আছে, গ্লাসি আছে, আর আমাদের খাপসা আছে, আরাবিয়ান খাপসা আছে। প্রতিযোগিতার বাজারে ক্রেতাদের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেন ব্যবসায়ীরা। সমসাময়িক বিশ্বে যেসব খাবার জনপ্রিয় ও প্রচলিত, সেসব খাবারে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তারা। দেখা যাচ্ছে যে অনেকে অনেক দেশে যাচ্ছে, ওই ফুডটা ভালো লেগেছে, এই দেশে এসে ওটা আবার ট্রাই করার চেষ্টা করছে। তো আমরা সেটাই নিয়ে আসার চেষ্টা করছি, যখন যেটা হাইলাইট হচ্ছে বা যেটাকে ফেমাস করার প্রয়োজন মনে করছি, আমরা ওটাই নিয়ে আসছি। এছাড়া চিকেন পিৎজা, পাস্তা সহ থাকছে ভোজন রসিকদের জন্য কন্টিনেন্টাল বাহারি ইফতার সামগ্রী। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির ইফতার মাহফিল এবং আলোচনা সভায় মারামারি ঘটনা ঘটেছে। দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্রদের কথা বলে হামলা চালানো হয়। তবে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে এই হামলাকে আখ্যা দিয়েছেন নেতারা। বুধবার রাজধানীর ইব্রাহিমপুরে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি আয়োজন করে ইফতার মাহফিল এবং আলোচনা সভার। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তার উপস্থিতিতে একদল যুবক হামলা করে। বিকেল 5:30টার দিকে হামলার ঘটনায় জাতীয় পার্টির 20 জনের মতো আহত হন। কেন এই হামলা তা পরিষ্কার হতে পারেনি জাতীয় পার্টির নেতারা। তাদের প্রাথমিক দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় গণমাধ্যম কর্মীরাও আহত হন। চলতি পথে সড়কে, মহাসড়কে ইফতার সারতে হয় কর্মব্যস্ত রোজাদারদের অনেককেই। পটুয়াখালী শহরে পথে ঘাটে ছুটে চলা সকল শ্রেণী পেশার মানুষকে বিনামূল্যে ইফতার করাচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, নাম ইফতারখানা। পটুয়াখালী থেকে কে এম সাদাত হোসেনের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট।
সূর্য পশ্চিমে হেলে পড়লেই পটুয়াখালী শহরের 4 লেন সড়কের পাশে চলে ইফতার আয়োজন। দিনভর ছুটে চলা শ্রমজীবী রোজাদারদের জন্য ইফতারখানায় সাজানো হয় নানা পদের খাবার। সড়কের পাশে ইজি বাইক ও রিকশা রেখে এর চালকরা বসে পড়েন ইফতার সারতে। সব শ্রেণী পেশার মানুষদের জন্য থাকে এ আয়োজন। বিনামূল্যে এমন সেবা পেয়ে খুশি চলতি পথের রোজাদাররা। রিকশা চালাই তো আমাদের অনেক সময় ইফতারি কিনা খাইতে অনেক সময় কষ্ট হয়, তো আবার এখানে এসে ইফতারি করলে আমার অনেক সাশ্রয় হয়। আমরা দোয়া করি যে আমাদের যে উপকার করতেছে, খাওয়াইতেছে, আপনাদের জন্য আমরা খুব দোয়া করি কি। এই গাড়ি রিক্সা, অটো রিক্সার গাড়ির সাথে আমরা একসাথে বই এখানে ইফতার করি। প্রায় দিন ইফতার করতে আসি, ভালো লাগে এবং আয়োজন করতে আসি। বাড়ি অনেক দূরে, আমরা বাড়ি যাইতে পারি না, তাই এখানে আমাদের এখানে দেখে ইফতারের আয়োজন হয় প্রতিদিন, তাই এখানে বসে আমরা ইফতার করি। ইফতার করতে আমাদের খুবই ভালো লাগে, অনেক লোকের সমাগম এখানে। তারা রোজা দেয় তো আমাদের জন্য তারা সহযোগিতা সমস্ত লোকে করে, রিক্সাওয়ালা, অটোওয়ালা সমস্ত লোকে আনে, 150-200 লোকেরা ডেলি খাওয়াইতে। বিত্তবানদের সহযোগিতায় চলে ইফতারখানার আয়োজন। কাজের তাগিদে ছুটে চলা রোজাদারদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। আমাদের এখানে আইটেমের মধ্যে থাকে বুট, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, আলুর চপ এবং খেজুর শরবত। 2-1 দিন আমাদের এখানে খেজুর আপনার বিরিয়ানি থাকে এবং তেহারি থাকে এবং মাঝে মধ্যে আমাদের এখানে খিচুড়ি থাকে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এখানে দেখা যায় যে একটা মানুষের ইফতার করতে অনেক টাকা খরচ হয়। এই সমস্যাটার কারণে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের এইখানে সাহায্য করে সমাজ যারা বিত্তবান আছে এবং যে যেভাবে পারে আমাদের সাহায্য করে, আমরা ওইভাবে এই ইফতারটাকে সকলের মাঝে পৌঁছে দিই। আমাদের এইখানে ইফতার করে সাধারণত যারা নিম্ন আয়ের মানুষজন আছে, এদের মধ্যে আছে আপনার অটো ড্রাইভার, রিক্সা চালক, তারপরে ম্যাক্সিমাম এখানে পথচারীরা আসে। রোজার শেষ দিন পর্যন্ত শ্রমজীবীদের জন্য চলবে এই ইফতার আয়োজন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদে পুরুষের প্রথম পোশাক পাঞ্জাবি। নতুন পাঞ্জাবি ছাড়া ঈদ জমে না অনেকেরই। সময়ের চাহিদা মিলিয়ে পাঞ্জাবিতে আনা হয়েছে নানা বৈচিত্র্য। বাহারি ডিজাইনে ফ্যাশন হাউসগুলোর কালেকশনেও চোখে পড়ার মতো। সিল্ক, সুতি, অ্যান্ডি সহ নানা রকম ফ্যাব্রিক্সে অ্যাপ্লিক ব্লক হাতের কাজের পাঞ্জাবির সমাহার। ক্রেতাদের পছন্দ এবং সামর্থ্যের বিষয়টি মাথায় রেখেই দাম স্বাভাবিক রাখার আশ্বাস দিচ্ছেন বিক্রেতারা। রিপোর্ট করছেন SM ফয়েজ, ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। ফ্যাশনের ট্রেন্ডে যতই পরিবর্তন আসুক, ঈদ মৌসুমে পাঞ্জাবির আবেদন কখনোই কমবে না। সময়ের সঙ্গে পরিবর্তন ডিজাইন, রং ও কাপড়ে। এবারও ছেলেদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে ডিজাইনারদের ভিন্ন ভিন্ন চিন্তা। কর্মীরা বেশ ব্যস্ত। মার্কেটে আসা নারী পুরুষের বেশিরভাগই এখনও ঘুরে ফিরে দেখছেন, তবে এরই মাঝে কেনাকাটাও করছেন কেউ কেউ। বায়োলজারে যে পাঞ্জাবিগুলো তারা কালেকশনগুলো করে, কাপড়ের ভেরিয়েশনগুলো আনে, ডিজাইনের ভেরিয়েশনগুলো আনে, খুবই ইউনিক। এমনকি তাদের কালেকশনও খুব ভালো। ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক সব জিনিসটা স্ট্যান্ডার্ড হয়, একটু ইউনিক থাকে, তো সেজন্য আমি প্রতিবার বরাবর ঈদের ভিতরে ব্ল্যাকটা একটু প্রাধান্যটা বেশি দিই। দোকানের পাঞ্জাবির কোয়ালিটি ভালো, তার জন্য আসছি এবার নিজের পছন্দের মতো একটা পাঞ্জাবি চয়েস করতে। একটু সুতির ভিতরে, কটনের ভিতরে, একটু সোবার কালারের ভিতরে। আর আমাদের বেশিরভাগ ছেলেদের আপনার পছন্দের কালার হলো ব্ল্যাক। আমরা এটার ভিতরে একটু বেশি ইন্সপায়ার থাকি সবাই। প্রাইস রেঞ্জটা ক্রেতাদের সাধ্যের মধ্যে রেখে আবহাওয়াকে কেন্দ্র করে যেই টাইপের কাপড়টা আমাদের এবং কি ক্রেতা পরে স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে। রোজার আরও কয়েকদিন গেলে বেচাকেনা বাড়বে বলে বিক্রেতাদের আশা। পাঞ্জাবির ক্ষেত্রে কালার বিবেচনা থাকে, ডিজাইনের, কাটিংয়ের সবসময় একটা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। তো আমরা এবার সেই বিবেচনা রেখে আমাদের বালুচরে সবসময় যেটা করে থাকি, কাটিং এবং প্যাটার্ন এবং ডিজাইনে নতুনত্ব আনার চেষ্টা করেছি। এবারও কটন বেজ, কিছু সিল্কের মধ্যে কাজ করেছি এবং কালারের মধ্যে একটু লাইট কালারগুলো এবং এখন যে ডিপ কালারগুলো খুব ছেলেরা পছন্দ করে, আমরা সেটা নিয়েও কাজ করেছি এবার। তো আমাদের কাজের ক্ষেত্রে প্যাটার্নের ক্ষেত্রে ভিন্নতা চলে এসেছে এবং আমরা চেষ্টা করেছি এবার নতুন কিছু আনার জন্য। আমাদের এখানে 1250 টাকা থেকে 4500 টাকার প্রোডাক্ট আছে। পোশাক পছন্দ হলেও দাম কিছুটা বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। ঈদ বা উৎসব মানেই রঙিন উৎফুল্ল জীবন। সে জীবনকে আরও নতুন করে সাজাতে নানা রং, ঢং আর কারুকাজের পোশাকে সেজেছে ফ্যাশন হাউসগুলো। বিক্রেতারা বলছেন, ক্রেতাদের কথা বিবেচনায় পাঞ্জাবি ডিজাইনে আনা হয়েছে ভিন্নতা, দামও রাখা হয়েছে নাগালের মধ্যে। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় প্রত্যাশা করছেন হামজা চৌধুরী। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পুরোটাই ছিল হামজাময়। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার বলেছেন, দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে তার। হামজাকে বাংলাদেশ দলের মেসি মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। লাল সবুজের জার্সিতে খেলবেন ঘরের ছেলে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। প্রথমবার এত বড় মানের প্রবাসী ফুটবলারের ছায়া পড়েছে বাংলাদেশ দলে। টিম হোটেলে তার সাথে সতীর্থদের ফটো সেশন, হাস্যোজ্জ্বল পুরো দল। হামজাকে ঘিরেই স্বপ্নের জাল বুনছে বাংলাদেশ দল। তার ছোঁয়ায় বদলে যেতে পারে লাল সবুজের ফুটবল। নতুন এই সেন্সেশনকে দিয়ে হতে পারে দিন বদলের শুরু। অধিনায়ক জামাল ভুঁইয়ার চোখে হামজা চৌধুরী বাংলাদেশের মেসি। Hamza Premier League player coming to the team, it's like, let's say, just say it as it is, it's like our Messi is coming. I think on the 25th when Hamza hear the national anthem, I think he's going to get goosebumps. আমার সেম ছিল, I think Hamza will do the same. আপনারা সবাই একটু খুশি আজকে কারণ হামজা আসছে, সো এটা আমার জন্য ভালো লাগতেছে, অন্য দেওয়ার জন্য ভালো লাগতেছে। আগামী 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। অভিষেকের অপেক্ষায় মিডফিল্ডার হামজা। দেশের মানুষের ভালোবাসায় কৃতজ্ঞ তিনি। প্রতিদান দিতে চান মাঠের নৈপুণ্য দিয়ে। আসলে সব ভালো করে লাগতেছে। hundreds of messages পাইছি আমার টিমমেটের থেকে, ফ্রেন্ডের থেকে, আগের কোচের থেকে, সব কংগ্রাচুলেট করতেছে। আসলে it's so nice for them to be able to see that side of Bangladesh, and our family also proud to feel to see that me I see as a মানুষ আমার দেখছে আর সৌদি আরবে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পকে অনুশীলনের জন্য বড় সহায়ক হিসেবে দেখছেন কোচ হাভিয়ার কাবরেরা। ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য শক্ত মানসিকতায় তৈরি করছেন শিশুদের। ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুলকে প্রতিভাবান মন্তব্য করে তাকে স্কোয়াডে না রাখার ব্যাখ্যাও দেন কাবরেরা। ফাহামিদুল দারুণ ফুটবলার, তার মধ্যে ভালো সম্ভাবনা আছে। সৌদিতে ও আমাদের সাথে এক সপ্তাহ ছিল। ওর বয়স মাত্র 18। জাতীয় দলে খেলার অফুরন্ত সময় আছে। আমার মনে হয়েছে ওর আরেকটু পরিণত হওয়া প্রয়োজন। He's a talented player. He's very young. Next match to India Shatana, so of course there's going to be a lot of hype. But with the inclusion of Hamza, it's going to be more. We have to focus on ourselves and we have to focus on winning on the 25th. That's our goal. এদিকে ফাহমিদুলকে দলে ফেরাতে আন্দোলন ও বিক্ষোভ করেছে সমর্থকরা। সাক্ষাৎ করেছে বাফুফে সভাপতি তাবিত আওয়ালের সাথে। বৃহস্পতিবার সকালে শিলংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।